আজকের ভিডিওর বিষয়বস্তু হলো জুন মাসে গন্ধরাজ গাছের পরিচর্যা। গন্ধরাজ গাছ হলো একটা গ্রীষ্মকালীন গাছ। এই গন্ধরাজ গাছের বড় ফুলের সাইজ দেখে আমরা বাড়িতে নিয়ে এসে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপন করার কিছুদিন পর থেকেই শুরু হয় গন্ধরাজ গাছের নানা রকম সমস্যা। 1 নম্বর যে সমস্যা, গন্ধরাজ গাছগুলোতে সহজে ফুল আসতে চায় না। 2 নম্বর হলো গাছেতে কুঁড়ি এলেও কুঁড়িগুলো হঠাৎ ঝোর করে ঝরে পড়ে যায়। 3 নম্বর সমস্যা হলো গাছগুলোর পাতাগুলো হলুদ বর্ণ ধারণ করে সেই পাতাগুলো ঝরে পড়ে যায়। গন্ধরাজ গাছেতে কী এমন খাবার দিলে এই সমস্ত সমস্যার সমাধান খুব সহজে আমরা করতে পারবো? এই জৈব খাবারটা আমরা গন্ধরাজ গাছের মাটিতে কতদিন এর অন্তর অন্তর প্রয়োগ করব, কতটা পরিমাণে প্রয়োগ করব, সমস্তটা আজকে ভিডিওতে তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না। স্কিপ করলে তোমরা গন্ধরাজ গাছ সংক্রান্ত কিছু ছোট ছোট গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে। নমস্কার বন্ধুরা, সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমি তোমাদের সাথে কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। শীষের বাগানের অত্যন্ত জনপ্রিয় ফুল হলো এই গন্ধরাজ। গন্ধরাজ গাছ প্রতিস্থাপন করার পর নানা রকম সমস্যা দেখা যায়। গন্ধরাজ গাছেতে কুঁড়ি তো অনেক আসে, কিন্তু কুঁড়িগুলো থেকে ফুল পরিণত না হওয়ার পেছনে কিছু কারণ আছে। 1 নম্বর যে কারণ, সেটা হলো গন্ধরাজ গাছ যেহেতু একটা গ্রীষ্মকালীন গাছ, তাই গন্ধরাজ গাছকে যেখানে 6 থেকে 7 ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতেই গন্ধরাজ গাছগুলোকে রাখতে হবে। গ্রীষ্মের প্রচণ্ড রোদ্দুরের কারণে গন্ধরাজ গাছগুলো যদি আমরা খোলা উন্মুক্ত আকাশের নিচে রেখে দিই, তাহলে সূর্যের প্রখর রোদ্দুরের মধ্যে আমাদের এই গন্ধরাজ গাছগুলোর পাতাগুলো যেরকম বার্ন হয়ে যাবে, অথবা কুঁড়িগুলো কিন্তু ভালোভাবে ফুটতে চাইবে না। অত্যধিক গরমের কারণে আমাদের এই গন্ধরাজ গাছগুলোকে যদি এরকম গ্রিন নেটের নিচে রাখতে পারি, তাহলে গন্ধরাজ গাছগুলো যেরকম সুস্থ স্বাভাবিক থাকবে, সেরকম গন্ধরাজ গাছের যে ফুল, সেই ফুলগুলো খুব দ্রুত ফুটবে। 2 নম্বর কারণ হলো গন্ধরাজ গাছের কুঁড়িগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে। এই হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ার কয়েকটা কারণ লক্ষ্য করা যায়। 1 নম্বর হলো আবহাওয়ার তারতম্যের কারণে। সকালবেলা প্রচণ্ড রোদ্দুর, আবার বিকেলবেলা ঠান্ডা। এর ফলেও কিন্তু অনেক সময় আমাদের এই গন্ধরাজ গাছের কুঁড়িগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে। গন্ধরাজ গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার আরেকটা কারণ হলো টবের মাটিতে অত্যধিক পরিমাণে জল দেওয়ার ফলেও কিন্তু গন্ধরাজ গাছের কুঁড়িগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে। টবের মাটিটাকে সবসময় ময়েস্ট ভিজে ভিজে রাখতে হবে। আবার শুকনো খটখটে যদি গন্ধরাজ গাছের মাটি হয়ে যায়, তার ফলেও কিন্তু কুঁড়িগুলো হলুদ বর্ণ হয়ে ঝরে পড়ে। সবসময় খেয়াল রাখতে হবে টবের মাটি যেন হালকা ময়েস্ট ধরে রাখতে পারে। প্রচণ্ড গরমে গন্ধরাজ গাছের মাটিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, তাই এই প্রচণ্ড গরমেতে গন্ধরাজ গাছের মাটিটাকে ময়েস্ট রাখার জন্য তোমরা মালচিং হিসাবে 1 বছরের পুরনো গোবর সার কিংবা পাতা পচা সার দিতে পারো। আর এইসব যদি তোমাদের কাছে গোবর সার বা ভার্মি কম্পোস্ট না থাকে, তাহলে তোমরা এরকম, আমি যেরকম দেখো ছাদ বাগানে আমার শুকনো গাছের পাতা, সেই শুকনো গাছের পাতা এইভাবে আমি টবের মাটির ওপরে মালচিং করে দিচ্ছি। এর ফলে কী হবে, এর ফলে টবের মাটিটা খুব সুন্দরভাবে ময়েস্ট থাকবে, মাটিটা সহজে শুকিয়ে যাবে না, এবং গাছের কুঁড়িগুলো যেগুলো আসবে, সেই কুঁড়িগুলো খুব সহজে তোমাদের ফুলে রূপান্তরিত হবে। 3 নম্বর কারণ হলো গন্ধরাজ গাছের পাতা হঠাৎ হলুদ ফ্যাকাশে বর্ণ হয়ে যায়, মাঝের ঘানের শিরাগুলো সম্পূর্ণরূপে দেখা যায়। হঠাৎ গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যাওয়ার একটা যে প্রধান কারণ, সেটা হলো নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এবং আয়রনের অভাবজনিত কারণের জন্য গন্ধরাজ গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে। আজকে আমি এমন একটা জৈব তরল লিকুইড ফার্টিলাইজার গাছের মাটিতে প্রয়োগ করব, যে খাবারটার মধ্যে নাইট্রোজেন, আয়রন এবং ম্যাগনেসিয়াম সমস্ত পুষ্টিগুণই আছে। আর একটা কারণেও কিন্তু গন্ধরাজ গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে, অনেক সময় আমরা সেটা নজরে দিই না। সেটা হলো গাছের মাটি অত্যধিক পরিমাণে যদি ক্ষারীয় হয়ে যায়, অত্যধিক পরিমাণে ক্ষারীয় হয়ে যাওয়ার কারণে আমাদের গন্ধরাজ গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়। তাই মাটির পিএইচ ব্যালেন্সের ভারসাম্যতা বজায় রাখার জন্য এখানে আমি এই খাবারটা গাছের মাটিতে প্রয়োগ করব। এই খাবারটা প্রয়োগ করার ফলে গাছের মাটির পিএইচ ব্যালেন্সের ভারসাম্যতা যেরকম বজায় রাখবে, সেরকম গাছের পাতাগুলো থাকবে সবুজ চকচকে। 4 নম্বর কারণ হলো
আমাদের টবের মাটি জৈব এবং রাসায়নিক খাবার দেওয়ার ফলে কী হয়, অনেকটা জাম্প হয়ে যায়, এর ফলে হাওয়া চলাচল করতে পারে না এবং তার জন্য গাছের সঠিক বৃদ্ধি হয় না। তাই মাসে দুবার করে যদি গন্ধরাজ গাছের মাটিটাকে এইভাবে খুঁড়ে দেওয়া যায়, তাহলে টবের ভেতরে যেরকম খুব ভালোভাবে হাওয়া চলাচল করতে পারবে, সেরকম গাছের বৃদ্ধিও খুব দ্রুত হবে। তার সাথে সাথে এরকম যদি ছোটো ছোটো আগাছা টবের মধ্যে থাকে, তাহলে অবশ্যই এই ছোটো ছোটো আগাছাগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। কারণ এই আগাছাগুলো যদি টবের মধ্যে থাকে, আমরা যখন গন্ধরাজ গাছের মাটিতে খাবার দেবো, সেই খাবারগুলো এই আগাছাগুলো গ্রহণ করার ফলে আমাদের গন্ধরাজ গাছগুলো সঠিক বৃদ্ধি হবে না এবং গাছেতে সঠিক পরিমাণে ফুল আসবে না। 5 নম্বর যে পরিচর্যাটা করতে হবে, রোগ এবং পোকা। আমাদের গন্ধরাজ গাছের পাতা অনেক সময় কালো পুড়ে যায়। এই কালো পুড়ে যাওয়ার পেছনে অন্যতম যে কারণ, সেটা হলো লাল মাকড়ের আক্রমণ। এই লাল মাকড়ের আক্রমণের জন্য কিন্তু গন্ধরাজ গাছের কচি কচি পাতাগুলোর ডগাগুলো পুড়ে যায়। মাসে দুবার করে যদি এই গরমকালে যে কোনো জৈব কীটনাশক আমরা গাছের পাতাতে স্প্রে করে দিতে পারি, তাহলে খুব ভালো হয়। মাসে দুবার করে যে দুটো জৈব কীটনাশক গন্ধরাজ গাছের পাতাতে স্প্রে করি, একটা হলো নিম অয়েল আর একটা হলো কাকা। এই কাকা 1 লিটার জলে 30 ফোঁটা, আর নিম অয়েল 1 লিটার জলে এরকম 1 চামচ এইভাবে দিয়ে যখন সকালবেলা সূর্যের হালকা রোদ্দুর আসবে, এই নিম অয়েল মানে জৈব কীটনাশকটা গাছের পাতাতে এইভাবে স্প্রে করে দিতে হবে, গাছের পাতার উপরে এবং গাছের পাতার নিচের দিকে। তাহলে কোনো রকম লাল মাকড়ের আক্রমণ কিন্তু গন্ধরাজ গাছের পাতাতে হবে না। আর জৈব কীটনাশক বলো আর রাসায়নিক কীটনাশক বলো, এই দুটো কীটনাশক দুপুরে চড়া রোদ্দুরেতে কখনোই কিন্তু গাছের পাতাতে স্প্রে করা যাবে না। যদি দুপুরে চড়া রোদ্দুরেতে আমরা কীটনাশকগুলো গাছের পাতাতে স্প্রে করি, তাহলে গাছের যে নতুন কচি পাতা, সেই পাতাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। গাছের কুঁড়িগুলোর বোটাগুলো অনেক সময় কী হয়, অনেক সময় কালো হয়ে ঝরে পড়ে যায়। এই কালো হয়ে ঝরে পড়ে যাওয়ার একটা অন্যতম কারণ হলো ফাঙ্গাসজনিত লক্ষণ। তাই ফাঙ্গাসজনিত আক্রমণের হাত থেকে আমাদের এই গন্ধরাজ গাছগুলোকে বাঁচাবার জন্যে মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে বিকেলের দিকে গাছটাকে পুরো ভালোভাবে স্প্রে করে চান করে দিতে পারলে, তাহলে কোনো রকম ফাঙ্গাসজনিত লক্ষণ আমাদের এই গন্ধরাজ গাছেতে দেখা যাবে না। এবারে বলি, গাছের সার্বিক বৃদ্ধির জন্য এই গরমকালে একটা জৈব খাবার অবশ্যই আমাদের গন্ধরাজ গাছের মাটিতে প্রয়োগ করতে হবে। এই খাবার দেওয়ার ফলে যেরকম আমাদের গাছের পাতা থাকবে সবুজ চকচকে, সেরকম গন্ধরাজ গাছের যে সমস্যা, কুঁড়ি ঝরে পড়ে যাওয়ার যে সমস্যা, এই খাবারটা দেওয়ার ফলে কুঁড়ি কখনোই ঝরবে না। উপরন্তু গাছের কুঁড়িগুলো খুব সঠিকভাবে পুষ্পিত হবে এবং গাছে ফুলের যে সাইজ, সেই ফুলের সাইজও অনেকটা বড় হবে। এই জৈব খাবারটা তৈরি করার জন্য প্রথম যে উপকরণটা আমাদের নিতে হবে, 10 ইঞ্চি টবের জন্য এখানে 500 ml মতো সাধারণ প্লেন জল নিতে হবে। এই 500 ml মতো সাধারণ প্লেন জলেতে আমরা যে পেঁয়াজ খাই, সেই পেঁয়াজের খোসা 1 মুঠো এই জলের মধ্যে দিয়ে দিতে হবে এবং 2 থেকে 3 দিন এই পেঁয়াজের খোসাটা ডিকম্পোস্ট করতে দিতে হবে। এই পেঁয়াজের খোসার মধ্যে যেমন থাকে প্রচুর পরিমাণে পটাশ, তার সাথে সাথে থাকে ম্যাগনেসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি নানা রকম খনিজ উপাদান, যা আমাদের গন্ধরাজ গাছগুলোতে খনিজ পদার্থের অভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করবে। 2 থেকে 3 দিন এই পেঁয়াজের খোসাগুলো ভালোভাবে ডিকম্পোস্ট করে নেবার পর পেঁয়াজের জলটা ভালোভাবে ছেঁকে নিতে হবে। এইভাবে আমি বিনা ছাঁকনির সাহায্যে এইভাবে আস্তে আস্তে করে জলটা ছেঁকে নিচ্ছি, যাতে পেঁয়াজের খোসা এই জলের মধ্যে না পড়ে। কারণ পেঁয়াজের খোসা যদি জলের মধ্যে পড়ে, তাহলে সেই জলটা যদি আমরা এরকম টবের মাটিতে দেবো, ফাঙ্গাস হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তাই পেঁয়াজের খোসাগুলো যেন এই জলটার মধ্যে না পড়ে। পেঁয়াজের খোসা ভেজানো জলের সাথে আর একটা যে জিনিস দেবো, সেটা হলো এরকম 2 টাকা দামের একটা কফির পাউডার। এই কফির পাউডার 500 ml জলেতে পুরোটাই দিয়ে দেবো। এই কফি পাউডারটা আমরা যদি টবের মাটিতে দিই, তাহলে এই কফি পাউডারটা আমাদের গন্ধরাজ গাছের টবের মাটিটাকে অ্যাসিডিক করতে এবং মাটির পিএইচের ব্যালেন্সের ভারসাম্যতা বজায় রাখতে ভীষণভাবে সাহায্য করবে।
আমার দুটো 6 ইঞ্চির টবের মধ্যে গন্ধরাজ গাছ রাখা আছে। 6 ইঞ্চি টবেতে এই তরল জৈব লিকুইড ফার্টিলাইজারটা এরকম একটা অনুষ্ঠান বাড়ির কাপ, এই অনুষ্ঠান বাড়ির কাপের 250 ml মতন দিয়ে দেবো। এবং এই যে তরল জৈব খাবারটা 15 দিন অন্তর অন্তর গন্ধরাজ গাছের টবের মাটিতে প্রয়োগ করতে হবে। তার সাথে অবশ্যই মাসে একবার করে যে জৈব খাবারটা আমি আগের ভিডিওতে গন্ধরাজ গাছে দেখেছিলাম, সেই জৈব খাবারটা গন্ধরাজ গাছের মাটিতে মাসে একবার করে প্রয়োগ করতে হবে। তাহলেই দেখবে গন্ধরাজ গাছের যে কুঁড়ি ঝরে পড়ার যে সমস্যা, সেই সমস্যা হবে না। আর তার সাথে সাথে গন্ধরাজ গাছের যে পাতায় হলুদ বর্ণ হয়ে যাওয়ার যে সমস্যা, সেটাও আর হবে না। আর মাসে একবার করে অবশ্যই মাইক্রো নিউট্রিয়েন্ট গন্ধরাজ গাছের পাতাতে স্প্রে করতে হবে এবং কিছুটা পরিমাণ জল টবের মাটিতে প্রয়োগ করতে হবে। যেহেতু এখন গরমকাল, তাই আমি কোনো রকম রাসায়নিক মাইক্রো নিউট্রিয়েন্ট আমি গন্ধরাজ গাছের পাতাতে স্প্রে করি না। ইফকো কোম্পানির যে সাগরিকা দেখছো, এটা সম্পূর্ণ জৈব। এই ইফকো কোম্পানির সাগরিকা 1 লিটার জলে 5 ml দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে আমি গাছের পাতাতে স্প্রে করে দিই এবং কিছুটা জল টবের মাটিতে দিয়ে দিই। এর ফলে কোনো রকম খনিজ পদার্থের অভাবও আমার এই গন্ধরাজ গাছেতে দেখা যায় না। বন্ধুরা, এটা ছিল জুন মাসে গন্ধরাজ গাছের পরিচর্যা সংক্রান্ত বিষয়ে আলোচনা। যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে, তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে একটা লাইক দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা যে বেল আইকনটা, সেটা প্রেস করে দিও। প্রেস করে দিলে কী হবে, আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, যাতে খুব সহজেই তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।